সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় বর্ষবরণের প্রস্তুতি, আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন গোলাম কুদ্দুস, সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট, রয়েছেন অধ্যাপক নিসার হোসেন, ডিন, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং লাইসা আহমেদ লিসা, সাধারণ সম্পাদক, ছায়ানট। প্রিয় দর্শক, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারেন। সেই জন্য আমাদেরকে ফোন করতে হবে, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনা শুরু করার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। ভারতের সঙ্গে কোনো চুক্তি নেই, গোপন করার কিছু নেই, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের আমলে তিস্তা চুক্তি হবে বলে আশা প্রকাশ। নতজানু পররাষ্ট্রনীতির কারণেই তিস্তার পানি চুক্তি হয়নি, পানির ন্যায্য হিসা আদায় না হওয়া দুঃখজনক, মন্তব্য বিএনপি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি হান্নানের সঙ্গে দেখা করতে পরিবারের সদস্যদের ডেকে পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ, কারাগার এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সিলেটে রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল সহ 4 জনের ফাঁসির আদেশ হাইকোর্টেও বহাল, বাকি 6 জনের বিভিন্ন মেয়াদে জেল। এবং পহেলা বৈশাখে তল্লাশি ছাড়া রমনা বটমূলে ঢুকতে পারবেন না কেউ, ব্রিফিংয়ে ডিএমপি। নিরাপত্তার জন্য বেশ কিছু রাস্তায় বন্ধ থাকবে যান চলাচল। আমরা চলে আসব আমাদের আলোচনায়। আর 3 দিন পরেই বলা যায় 14 এপ্রিল আমাদের বাংলা নববর্ষ শুরু হতে যাচ্ছে, পহেলা বৈশাখ, এবং বাঙালির প্রাণের উৎসব এটি। সব ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাঙালি মেতে ওঠেন প্রাণের উচ্ছ্বাসে এই দিনটিতে। তো এবারও তাই উঠবে, যদিও নিরাপত্তার কড়াকড়ি থাকবে, তার মধ্যেও বাঙালির প্রাণ চাঞ্চল্য নিশ্চয়ই ম্লান হবে না। তা আমরা সেই বিষয় নিয়ে আলাপ করব। এবং আরেকটি উল্লেখযোগ্য কথা, যে গত বছর ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে আমাদের বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে আমাদের যে মঙ্গল শোভাযাত্রা, যেটি চারুকলা অনুষদ থেকে বের হয়, এটি একটি বিশেষ তাৎপর্য বহন করে এবারের পয়লা বৈশাখে। তো সব মিলিয়ে আমরা কথা বলবো। প্রথমেই আমি গোলাম কুদ্দুস আপনাকে দিয়ে শুরু করতে চাই। সম্মিলিত সাংস্কৃতিক জোটের কি আয়োজন থাকছে এবার পয়লা বৈশাখকে ঘিরে? প্রথমেই আপনার মাধ্যমে সময় টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকে বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, এবং আপনি শুরুতেই বলেছেন বাঙালির প্রাণের উৎসব এবং বাঙালির সর্ববৃহৎ অসাম্প্রদায়িক উৎসব এই পহেলা বৈশাখ। যদি আমরা জানি যে এটি মোগল সম্রাট বাদশাহ আকবর তার খাজনা আদায়ের সুবিধার্থে তার ফতে আলী সিরাজিকে দিয়ে এই বাংলা সনটি প্রবর্তন করেছিলেন। তবে উৎসবটি সম্ভবত শুরু হয়েছে মুর্শিদ কুলি খানের আমলে। 1772 সালে মুর্শিদ কুলি খান নবাব সিরাজউদ্দৌলার পূর্বপুরুষ, তিনি খাজনা আদায়ের চৈত্র সংক্রান্তিটা শুরু করেছিলেন এবং পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে। তারপর থেকে যমজ ভাইয়ের মতো আমাদের জীবনে চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষ পালিত হচ্ছে। এবং এটি শহর বন্দর পেরিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এটি সাধারণ মানুষ, গ্রামের কৃষক থেকে শুরু করে সবাই এই উৎসবে অংশগ্রহণ করে থাকে। এবং এই উৎসবের প্রস্তুতির জন্য মানুষ যেমনি ভাবে আনন্দ পাওয়ার জন্য করে, ব্যবসায়ীরা, শিল্পীরা, সবারই এক ধরনের প্রস্তুতি কিভাবে এই দিনটিকে অনেক বেশি আনন্দদায়ক উপভোগ্য করা যায়। বাঙালি মানে তো শুধু, যেমন গুরুচাঁদ দত্ত বলেছিলেন, বিশ্ব মানব হবি যদি কায় মনে বাঙালি হয়। বাঙালি মানে তো শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলা বা কিছু অনুষ্ঠানে আয়োজন না, কতগুলো মূল্যবোধকে আমরা ধারণ করি, সংস্কৃতিকে ধারণ করি, সেই কারণেই আমরা বাঙালি। এবং এই উৎসবটি আমরা খুব আনন্দের সাথে দীর্ঘদিন যাবৎ পালন করে এসেছি। কিন্তু সাম্প্রতিক কালে, বেশ কয়েক বছর আগেই বলবো, ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে দুঃখজনক বোমা হামলার পর উদীচীর সম্মেলন এবং আরো বেশ কিছু জায়গায়, এবং সাম্প্রতিক কালেও যে ঘটনাগুলো ঘটছে, যার কারণে আমাদের সে আনন্দের মধ্যে দিয়ে একটু কি, কেন, কিন্তু দুই একটি শব্দ উচ্চারিত হচ্ছে। এবং পুলিশ, নিরাপত্তা বাহিনীও অত্যন্ত সজাগ,
যাতে এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে কিছু কড়াকড়ি আরোপ করছে, কিছু নিয়ম নীতি আরোপ করছে। তার মধ্য দিয়ে মানুষের জীবন নিরাপদ হচ্ছে বটে, কিন্তু সংস্কৃতির আয়োজনটার মধ্যে কিছুটা হলো একটু ঘাটতি থেকে যাচ্ছে। যেমন ধরেন আমাদের ঢাকা শহরের যদি বলি, প্রধান দুটি অনুষঙ্গ, একটা হলো ছায়ানটের, আরেকটি হলো চারুকলার মঙ্গল শোভাযাত্রা, এবং এই দুটি নিয়ে পুরো জাতি মেতে আছে, এবং সেই ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর দৃষ্টিও সবচাইতে বেশি, এবং এটি ন্যায়সঙ্গত। কিন্তু তারপর এই ঢাকা শহরে আরো অসংখ্য অনুষ্ঠান পাড়া মহল্লা হচ্ছে। দুনিয়াতে সমৃদ্ধ সাংস্কৃতিক জোটের একটি দিনব্যাপী প্রোগ্রাম আছে, শোভাযাত্রা আছে, মিরপুরে অনুরূপ অনুষ্ঠান আছে, বাহাদুর শাহ পার্কে আছে, উত্তরায় আছে, এবং আরো ছোট ছোট অসংখ্য অনুষ্ঠান আছে, শহীদ মিনারে আছে। সে অনুষ্ঠানগুলো হচ্ছে দিনে, কিন্তু আমাদের অনুষ্ঠান তো দুই ভাগে হয়। বিকেল বেলা একটা অনুষ্ঠান হয় 5টা থেকে শুরু করে, এটি রাত 9টা-10টা পর্যন্ত চলে, এবং নিরাপত্তা বাহিনীর 5টার মধ্যে অনুষ্ঠান শেষ করে দেওয়ার কারণে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ঢাকাতে কোনো অনুষ্ঠান আর বিকেলের পরে আর অনুষ্ঠান করা যাচ্ছে না। যার কারণে আমরা রবীন্দ্র সরোবর মঞ্চে যে অনুষ্ঠানটি করে হাজার হাজার মানুষ সকাল থেকে যারা যে অনুষ্ঠানে অংশগ্রহণ করে, আমাদের দলগুলো বিকেল বেলা তারা রবীন্দ্র সরোবর করে, কিন্তু আমরা সেটি বাতিল করতে বাধ্য হয়েছি। কারণ 5টার পরে ধরেন পুলিশ বলছে যে আপনি ওভারলুক করুন, আপনি ওভারলুক করলে সেই সময় যদি কোনো দুর্ঘটনার দায় দায়িত্ব কে নেবে? একইভাবে ঢাকার বাইরেও কিন্তু অনুষ্ঠান কিছুটা সংকুচিত হচ্ছে। যেমন ধরেন আমি আজকেই কথা বলেছি বগুড়াতে আমাদের জোটের সভাপতি তৌফিক হাসান ময়নার সাথে, তিনি আরেকটি সমস্যার কথা বললেন যে আমরা 35 বছর ধরে এখানে মেলার আয়োজন করছি, বৈশাখী মেলা 7 দিন ধরে। এখন পুলিশ তো 7 দিনের পারমিশন আমাদেরকে দিচ্ছে না, একদিনের পারমিশন। পরে ওখানে এসপি সাহেব আছেন, যেমন খুবই সজ্জন ব্যক্তি, তার সাথে আমরা এর আগেও কথা বলেছি, তিনি 2 দিনের পারমিশন দিয়েছেন। এখন মেলাতে বিভিন্ন জেলা থেকে যারা আসবে তারা বলে 2 দিনের সন্ধ্যার মধ্যে শেষ করতে, আমার তো পোষাবে না। তার মানে কি এটি বাংলাদেশের বিভিন্ন জেলার একই অবস্থা। তার মানে আমার বৈশাখী উৎসবের একটি প্রধান অনুষঙ্গ বৈশাখী মেলা কিন্তু ব্যাহত হচ্ছে। এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাকা শহরে হয়তো ভোরবেলা করে, কিন্তু গ্রামের ঐতিহ্য কিন্তু ভোরবেলায় হয়, বিকেল বেলা রাত ধরে মানুষ অনুষ্ঠান করে। সেই অনুষ্ঠানগুলো কিন্তু এখন অনেক বেশি সংকুচিত হয়ে গেছে। মানুষ হয়তো দেশের বাস্তব পরিস্থিতির কারণে সেই ব্যাপারে কিছু বলছে না, নিরাপত্তা বাহিনীর সিদ্ধান্তটা আগে মেনে নিচ্ছে। কিন্তু আমি আশা করব যে নিরাপত্তা বাহিনী ভবিষ্যতে তাদের নিরাপত্তা চাদরের মধ্যেই যাতে আমরা বিকেলের সন্ধ্যার কিছু কিছু অনুষ্ঠান, বড় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যে দিনের বেলা ছায়ানট এবং মঙ্গল শোভাযাত্রাকে যেভাবে তারা করছেন, একই গুরুত্ব দিয়ে যদি এই অনুষ্ঠানগুলো তারা, সব অনুষ্ঠান হয়তো পারবেন না, কিন্তু একটি জেলা শহরে একটি দুটো অনুষ্ঠান, ঢাকাতে সন্ধ্যার পরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বা আরো কেউ যদি এরকম অনুষ্ঠান করে, সেগুলোকে নিরাপত্তা যদি দেওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে যারা আমার এই সংস্কৃতির বিরুদ্ধে কথা বলছে, ষড়যন্ত্র করছে, তাদের সফল কাম আর তারা হতে পারবে না। আরেকটি বিষয় আমি এর সাথে যুক্ত করতে চাই, যে আমাদের এই যে বললাম যে বাঙালি সংস্কৃতি একটি নীতি নৈতিকতা মূল্যবোধ, হাজার বছরের পঞ্চকবির গান, ভাটিয়ালি, মারফতি, মুর্শিদি, লোকসঙ্গীত, লোক সংস্কৃতির নানা উপাদান নিয়ে আমি কাজ করছি, শেকড়ের কথা বলছি। আমি তরুণদেরকে সেই পথে পরিচালিত করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কিন্তু ঢাকা শহরে এবং কিছু কিছু জায়গায় এটি বৈশাখের উৎসবের সাথে বাণিজ্যিক উপাদান এমন ভাবে যুক্ত হচ্ছে, আপনি বৈশাখে আপনি খামাখা ব্যান্ড উৎসব নাম দিচ্ছি, আমি টেলিভিশনে বিজ্ঞাপন দেখেছি। এই জিনিসগুলো যে হচ্ছে, আমার মনে হয় এগুলো যদি একটু সচেতনভাবে পরিহার যদি আমরা না করি, তাহলে হয়তো বৈশাখী উৎসবের আয়োজন অনেক বেশি হবে, কিন্তু বৈশাখের বাঙালিয়ানাটা থাকবে না। এটি একটা উৎসব হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে যাবে। আমার চিরাচরিত যে বাঙালির বৈশাখের যে চিন্তা, বৈশাখের যে আকর্ষণ, বৈশাখের যে মূল্যবোধ, নীতি নৈতিকতা, সংস্কৃতির নানা উপাদান, সেগুলো থাকবে। যেমন ধরেন আমরা ছোটবেলায় কি করেছি নিশ্চয় আপনারও মনে আছে, আমরা বৈশাখী মেলায় গেছি, একটা সিদ্ধ ডিম বা একটা নাড়ু, তারপর তিলের খাজা, জিলাপি, বাতাসা, খই মুড়ি, এগুলো খেয়ে আমরা পরিতৃপ্ত হতাম। এখন আমার সন্তান ফাস্টফুডের দোকানে যেয়ে মানে সে সাসলিক, বার্গার, স্যান্ডউইচ, হটডগ এগুলা খেয়ে সে ওরকম পরিতৃপ্ত হয় কিনা আমি জানি না। আমরা যে যখন বায়োস্কোপ দেখতাম ঘুরিয়ে ঘুরিয়ে চরকিত ছাড়া, এখন সিনেপ্লেসে যে আমার সন্তান সে অতদূর পারিপার্শ্বিক পরিবেশ পায় কিনা, তার মনোজগতে সেটি ধারণ করবার ক্ষমতা আছে কিনা, বাঙালিয়ানা বাঙালিত্ব কতদূর তার মধ্যে থাকে আমি জানি না। ধন্যবাদ, আবার পরে আসবো আপনার কাছে। আমি অধ্যাপক নিসার হোসেন আপনার কাছে যাচ্ছি। আপনি আমাদের যে
গত কয়েক বছর ধরেই যে জিনিসটি সবচেয়ে প্রধান অনুষঙ্গ হয়ে উঠেছে পয়লা বৈশাখের, সেটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা, যেটি আমি আগেই বললাম যে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়াতে এবার আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং সরকার কিন্তু সব শিক্ষা প্রতিষ্ঠানকেও নির্দেশ দিয়েছে পয়লা বৈশাখ পালন করার জন্য, মঙ্গল শোভাযাত্রা করার জন্য। যদিও অনেকগুলো স্কুল আবার এই ব্যাপারে একটু বিভ্রান্ত, যে তারা কিভাবে কি করবে বুঝে উঠতে পারছে না, ইত্যাদি ইত্যাদি আমরা দেখেছি পত্রপত্রিকায়। তো সব মিলিয়ে আপনাদের আয়োজনটি সম্পর্কে যদি বলেন এবার। আমাদের বরাবর যেভাবে আমরা আয়োজন করে আসি, সেই আয়োজনে আমরা যেটা লক্ষ্য করেছি যে প্রতি বছরই আমাদের এই আয়োজনের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, আর তার সঙ্গে সঙ্গে এখানে জনসমাগমও বাড়ছে। আমাদের মঙ্গল শোভাযাত্রার কাছে মানুষ আসছে বেশি। এইবার স্বাভাবিকভাবেই যেভাবে প্রচার পেয়েছে আমাদের ইউনেস্কোর এই অর্জনটা, ইউনেস্কো কর্তৃক যে ইনটেনজিবল হেরিটেজ হিসেবে যে স্বীকৃতিটা এলো, তো এর ফলে আমরা স্বাভাবিকভাবেই প্রতিটা জায়গা থেকে সংস্কৃতি কর্মী বলি, সাধারণ মানুষ বলি, মিডিয়া বলি, প্রত্যেকেরই প্রত্যাশা যে নিশ্চয়ই একটা নতুন মাত্রায় আরো বড় পরিসরে পুরো জিনিসটা আয়োজিত হবে। এবং এটা আমাদের ছাত্রদের মধ্যে সবার মধ্যেই আছে। আমরা খুব একটা বলিও নি ছাত্রদেরকে, বরং আমরা কমাতে বলেছি যে এত কিছু করো না, পারবো না আমরা সামাল দিতে। ছাত্ররা সেরকম বিরাট একটা উদ্যোগ নিয়ে ফেলেছে। আমরা চেষ্টা করছি যে যেটুকু তারা উদ্যোগ নিয়েছে সেটুকু যদি শেষ করা যায়। আমাদের আসলে 29 বছরের পূর্ব 28 বছর পেরিয়ে আমাদের এই পুরো এই শোভাযাত্রা দীর্ঘদিনের যে আমরা করে আসছি, ফলে এবার দুটো দিক দেখা হচ্ছে। একটা হচ্ছে এই অর্জনটাকে আমরা যেমন উদযাপন করব, তেমনি আমরা আবার এই 29 বছর 28 বছরের পথ চলা সেদিকে একবার ফিরেও তো তাকাবো। তো সেই কারণে অনেকগুলো মোটিভ আসবে, যেগুলো ওই সময় বিভিন্ন সময় আমরা খুব মানুষকে নাড়া দিতে পেরেছিল মোটিভগুলো, যার মধ্যে দিয়ে মনে করিয়ে দেওয়া হবে এই দীর্ঘ পথ চলার জায়গাটাকে। তো এইগুলো প্রায় 3-4টা মোটিভ হচ্ছে অতিরিক্ত বাড়তি। আবার এই বছর আমরা কি আহ্বান জানাবো, যেগুলো নতুন সময়ের জন্য বা আগামী দিনগুলোর জন্য। তো এই সবকিছু চিন্তা ভাবনা করে আমাদের পুরো আয়োজনটা মনে হচ্ছে অনেক বড় হয়ে যাবে এবং নিঃসন্দেহে অনেক আকর্ষণীয় হবে। ইতিমধ্যে আমরা দেখছি যে চারুকলার প্রাঙ্গণে প্রচুর লোক সমাগম ঘটছে, সবাই দেখতে আসছে কি হচ্ছে। মিডিয়াও দেখলাম যে প্রতিনিয়ত, আমরা তো প্রায় টায়ার্ড হয়ে পড়েছি সাক্ষাৎকার দিতে দিতে, খুবই কঠিন একটা অবস্থার মধ্যে আছি। তো আমার মনে হয় যে একটা জায়গা তো অবশ্যই যে স্বতঃস্ফূর্ত ব্যাপারটা প্রথম দিকে ছিল, সেটা এই যে নিরাপত্তার প্রশ্নে আসলে অনেকটাই সেখানে মানুষ দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। এবং যে সমস্ত নির্দেশনাগুলো আসছে সেগুলো ঠিক এক একবার এক এক ধরনের আসছে। যেমন এই যে স্কুল সংক্রান্ত, আসলে এটা কি সরকারের সেইভাবে কোনো ঘোষণা ছিল কিনা, বা এই চিন্তাটা খুব সুচিন্তিত একটা ঘোষণা ছিল কিনা, যে যেখানে তারা একদিকে ভাবছেন যে এই সংস্কৃতির বিপক্ষে যাদের অবস্থান, যারা মৌলবাদী শক্তি, তারা এগুলোকে আক্রমণের লক্ষ্যবস্তু হিসেবে নিয়েছে। আবার একই সঙ্গে তারা স্কুলগুলোকে, সবগুলো স্কুলে বলে দিয়েছে যে এগুলো করতে হবে। এখন এই স্কুলগুলো সব লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে, এরকম একটা জায়গায় চলে গেছে। দ্বিতীয়ত, সব জায়গায় আয়োজন করা কি এত অল্প সময়ের মধ্যে সহজ? এটা তো আয়োজন করতে গেলে তো তাদের একটা আয়োজন কিভাবে করতে হয় সেই অভিজ্ঞতাও থাকতে হয়। তো এই সব মিলে আমার কাছে মনে হয়েছে যে সবকিছু কেমন যেন একটু খুব সুপরিকল্পিতভাবে সবকিছু চিন্তা ভাবনাগুলো হচ্ছে না। আবার হঠাৎ করে একদল শুনলাম যে এক জায়গায় বলা হয়েছে যে নিরাপত্তা যে বেষ্টনী করা হবে, সেখানে বাইরের লোক ঢুকতে দেওয়া যাবে না, টিভি স্ক্রলেও চলে এসছে। অথচ সেইভাবে কিন্তু কথাগুলো হয়নি। মানে টিভি পর্যন্ত যেতে যেতে বা নিউজ মিডিয়া পর্যন্ত যেতে যেতে কথাগুলো পাল্টে যাচ্ছে। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় অনেক বেশি মনোযোগ দিতে হবে এবং আরো যে দুদিন আছে, আগামী দুদিন অনেক বিভ্রান্তি দূর করতে হবে। না হলে কিন্তু মানুষ কিন্তু নিরাপত্তা না দিলে আবার আসবেও না, আবার নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি করলেও মানুষ আসবে না। পুরো জিনিসটা খুব জটিল অবস্থার মধ্যে আছে, কিন্তু পুরো জিনিসটা এভাবে ভাবতে হবে। আর এমনিতেও কিন্তু এখন অনেকগুলো শোভাযাত্রা হচ্ছে, আর পুরনো ঢাকা থেকে 2-3টে শোভাযাত্রা বেরোচ্ছে, ফলে মানুষ কিন্তু কিছুটা বিভিন্ন জায়গায় কিন্তু স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। ফলে আমাদের এই জায়গায় হয়তো মানুষ তুলনামূলকভাবে কম আসবে, এবং প্রতিটা স্কুল যদি করতে তাহলে হয়তো আরো কম আসতো, কারণ এই মানুষগুলোই তো আমাদের এই জায়গাটায় আসে। তো এটা দেখে বোঝাও মুশকিল যে আসলে কি মানুষ ভয় পেয়ে কমে গেল, নাকি নানান জায়গায় অনুষ্ঠান হচ্ছে বলে কমে গেল। তো সব মিলে আমার মনে হয় লোকের মাঝে কিছুটা বিভ্রান্তির একটা সুযোগ তৈরি হয়েছে। এটাও হয়তো
কেটে যাবে। তবে অপেক্ষা করতে হবে যে এই বছরের পয়লা বৈশাখের দিনটি পর্যন্ত যে আসলে কি দাঁড়ায়। তবে গত বছর আমরা আসলে যে নেওয়া হয়েছিল, উদ্যোগ নেওয়া হয়েছিল সরকারিভাবে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে, আমরা কিন্তু খুব কি বলবো খুশি যে সন্তুষ্ট যে তেমন কিছু ঘটেনি, অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসছে। ধন্যবাদ। লাইসা আহমেদ লিসা, আপনার কাছে আসবো। আপনি অতি সম্প্রতি ছায়ানটের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছেন, আপনাকে অভিনন্দন। ছায়ানট আমাদের একটা অত্যন্ত প্রাচীন ঐতিহ্যবাহী সংগঠন এবং ছায়ানটের যে অনুষ্ঠান, বর্ষবরণের অনুষ্ঠান রমনা বটমূলে, সেটি আসলে সবকিছুর কেন্দ্রবিন্দু, এটা বলতে দ্বিধা নেই। এবং সব মানুষ ভোরবেলা ছুটেন সেই ছায়ানটের অনুষ্ঠানে এবং উল্লেখ্য যে এবার কিন্তু ছায়ানটের সেই অনুষ্ঠানও 50 বছর পূর্তি করতে যাচ্ছে। 1967 থেকে শুরু হয়েছিল অনুষ্ঠান। তো আপনাদের আয়োজন সম্পর্কে যদি একটু বলেন। আমাদের সকালবেলায় যেরকম রাগালাপ দিয়ে শুরু হবে এবারে, তারপরে এবারের বিষয় আনন্দ, বাঙালির আত্মপরিচয়ের সন্ধান এবং মানবতা। আসলে বছর যাই থাকুক, দেশের পরিস্থিতি যেরকমই হোক অবস্থা, মানুষ কিন্তু সকালবেলায় একটা নতুন বছরকে আহ্বান যখন করে, তার ভেতর একটা আনন্দ আছে। তো সেই আনন্দের গান দিয়ে শুরু, কিন্তু শুধু নিছক আনন্দ নয়, এই যে এত বছরের পথ চলা, তার ভেতরের যে আমাদের যে বাঙালি যে সত্তাকে জাগিয়ে রাখবার যে চেষ্টা, সেই বিষয়ে কিছু আমাদের গান থাকবে। এবং খুব স্বাভাবিকভাবেই জঙ্গিবাদ আমরা নির্মূল করতে চাইলে পরস্পরের ভেতরে যে সম্প্রীতি এবং মানবতার বন্ধন গড়ে তুলবার দরকার, সেই আবাহনটা থাকবে বলে এই 3টি বিষয় বেছে নিয়ে আমরা সম্মেলক গান, একক গান, আবৃত্তি এভাবে সাজিয়েছি। তবে 50 বছর পূর্তি উপলক্ষে বিশেষ যে আয়োজনটি, এবারে সচরাচর মঙ্গল শোভাযাত্রা যাতে সবাই এই অনুষ্ঠানটা করে অংশ নিতে পারে সেইভাবে কিন্তু আমরা আয়োজন করে থাকি। কিন্তু 50 বছরের ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে আমরা যদি হয়তো একটু বাড়িয়ে নিতে পারি অনুষ্ঠানটা। সেইভাবে প্রথমে যেটা হয়, জাতীয় সঙ্গীত দিয়ে সভাপতি সঙ্গীতা খাতুন শুভেচ্ছা কথন দেবার পরে জাতীয় সঙ্গীত হয়ে শেষ হয়ে যায়। তো আমরা একটু ঘোষণা দিয়েই মিনিট 15 বিরতি দিয়ে যারা মঞ্চে বসে থাকে তাদের নামিয়ে লোক সংস্কৃতির একটি অংশ, আপনারা জানেন, নেত্রকোনার দেওয়ানা মদিনা পালা গানের আয়োজন রাখছি প্রায় 10টা পর্যন্ত। তো কেউ যদি শোভাযাত্রায়ও গিয়ে আবার হয়তো এসে যোগ দিতেও পারবেন। আমি জানি না ভিড়ের ঠেলায় হবে কি না, কিন্তু 50 বছর পূর্তি উপলক্ষে এইবারের এই সংযোজনটি আমরা রেখেছি। এবং আরো একটি, আপনারা জানেন যে 24শে মার্চ থেকে আমরা সংবাদ সম্মেলন করে প্রতি শুক্রবারে একটি একটি করে অনুষ্ঠান করেছি এবং বেশ দীর্ঘ আমাদের সেমিনার হয়েছে। স্মরণিকা অবশ্য সামনে 13 তারিখে প্রকাশিত হতে যাচ্ছে। এর আগে আমরা আমাদের যে একটা চিত্র প্রদর্শনী করেছে এই পথ চলার অভিযাত্রার, সেটা তার গত শুক্রবারে, এইভাবে প্রত্যেক শুক্রবারে আমরা পরপর করে এসে সর্বশেষ অনুষ্ঠানটি করছি পয়লা বৈশাখে। 2001 সালে যে হামলাটি হয়েছিল, আচ্ছা, এবং তখন যেই গানটি গাইছিল নাসিমা শাহিন, ফ্যান্সি গানটি গাইছিল, একই অপরূপ রূপে মা তোমায়, সেই গানটি ও এবারে বিশেষ সেই গাইবে, কারণ ওই গানটি সেদিন শেষ করতে পারেনি। কাজে বিশেষভাবে এইবারে সেই গানটি যেন পূর্ণাঙ্গ পুরোই গাইতে পারে আশা রাখি আমরা, এবং চাই যে ওই গাইবে এবারে। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা একটু ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম, আমি লাভলি বলছিলাম সাভার থেকে। বলুন। আমি উপস্থাপক সহ সম্মানিত 3 জন অতিথিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে বর্ষবরণের প্রস্তুতির প্রারম্ভে তাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য। আমার প্রশ্নটা হচ্ছে, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মানিত সভাপতি জনাব গোলাম কুদ্দুস ভাইয়ার নিকট, যে পহেলা বৈশাখের আসার প্রারম্ভেই বা আসার পূর্বেই আমরা দেখি যে ইলিশ মাছ ক্রয় করার তীব্র প্রতিযোগিতায় সবাই লিপ্ত হন। এটা আমাদের বাঙালিয়ানার রক্ষার্থে কতটুকু সহায়ক ভূমিকা পালন করছে? ধন্যবাদ। ইলিশ মাছের প্রসঙ্গটা এসছে, আমরা দেখছি যে আসলে এটা ইলিশের মৌসুম না, ইলিশের ডিম পাড়ার মৌসুম, এবং এই মৌসুমে যাতে ইলিশ না খাওয়া হয় তার একটা ক্যাম্পেইন কিন্তু আমরা আমাদের সময় টেলিভিশন থেকে গত কয়েক বছর ধরে চালাচ্ছি, আপনারা দেখে থাকবেন। কিন্তু একটা রেওয়াজ হয়ে গেছে যে পান্তা ইলিশ খেতে হবে পয়লা বৈশাখে।
এই একটু বলেন না, এই বিষয়ে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এর আগে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এই শুরু করি একদিন আলোচনা হয়েছে। আসলে পান্তা ইলিশের সাথে বাঙালির নববর্ষ কোনো যোগ নেই। এটি মূলত শুরু হয়েছিল 80-র দশকে। আমার মনে আছে, নাম এখন বলছি না, আমাদের পরিচিত 2-4 জন বন্ধু মিলে এই রমনা পার্কে এসে তারা পান্তা ইলিশ নিয়ে শুরু করলো সাথে। তারপর ধরে এটাকে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এটাকে লুফে নিল। এখন এই যে পান্তা ইলিশের রেসিপি, এটার উপর নানা ধরনের বাণিজ্যিক উপাদান যুক্ত হয়ে এখন মনে হয়ে গেল যে এটাই ওদের বাঙালির প্রধান উৎসব। অথচ পয়লা বৈশাখ তো একটি বিশেষ সময়ের গরমের উৎসব, এটার সাথে আবহাওয়ার একটা যোগ আছে, রোগ শোকেরও যোগ আছে, যার কারণে আমরা পয়লা বৈশাখ কি হতো, সেটা তিতা জাতীয় জিনিস, করলা, সজনে, পাট শাক, নানা ধরনের শাকসবজি রান্না করা হতো, কত ধরনের ভর্তা করা যায়, তার একটা গ্রামের প্রতিযোগিতা। এবং আর মাছ একটি থাকতো, আর্থিক সঙ্গতি অনুযায়ী ছোট মাছ, সেই খলসে মাছ, পুঁটি মাছ থেকে শুরু করে রুই মাছ যার যার সঙ্গতি অনুযায়ী করতো। এখন এটাকে বাণিজ্যিক নিধন। কিন্তু তবে আমি বর্তমান সরকারের কাছে কৃতজ্ঞতা জানাই যে মাননীয় প্রধানমন্ত্রী গত বছর থেকে পয়লা বৈশাখকে উৎসাহ প্রদানের জন্য বোনাস তিনি দিচ্ছেন, এবং সংস্কৃতি মন্ত্রণালয় থেকেও প্রত্যেক উপজেলায় বিশেষ বরাদ্দ দেওয়া হচ্ছে। এবং তিনি গত বছর তিনি বলেছেন যে আমার নববর্ষের অনুষ্ঠানে মেনুতে ইলিশ মাছ থাকবে না। অর্থাৎ এই যে বর্তমান প্রজনন এখন হলো যে জাটকা ধরার যে নিষিদ্ধ করে দিল গভর্নমেন্ট, গত বছর আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন সর্বোচ্চ পরিমাণ ইলিশ এবং বড় সাইজের ইলিশ আমরা পেয়েছি। সেটার মূল কারণ হলো যে এই জাটকা নিধন গভর্নমেন্ট বন্ধ করার কড়াকড়ি আরোপ এবং মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি হচ্ছে। এবং আমরা মনে করি যে মানুষ এখন অনেক সচেতন হয়েছে। এখন আমি গতকালকে কোন চ্যানেলে দেখলাম যে বিক্রিটা একটু কমেছে, এবং মানুষের মধ্যে আগে যেরকম কোরবানির গরুকে কত দামের গরু কিন্তু তার একটা প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা ইলিশ নিয়েও শুরু হয়েছিল যে কে কত দামের এক হালি ইলিশ মাছ কিনতে পেরেছে। সে অশুভ প্রতিযোগিতা থেকে জাতি রক্ষা পাচ্ছে এবং ইলিশ মাছ রক্ষা পাচ্ছে, এবং আমরা যার সুফল মানুষ পাবে। এটা আমার মনে হয় এটার সাথে আমাদের বাঙালিয়ানা পহেলা বৈশাখের কোনো যোগ নেই। হ্যাঁ, নিসার হোসেন, আপনার কাছে আবার আসবো যে আপনারা কি এবার কোনো স্লোগান ঠিক করেছেন? বরাবরের মতো একটা তো স্লোগান থাকে। হ্যাঁ, আমাদের একটা স্লোগান ঠিক করা হয়েছে। আমরা এবারে তো আগেই আপনি নিজেই বলেছেন যে আমাদের একটা বড় অর্জন আছে, তো সেই অর্জনটাকেও তো আমাদের তুলে ধরতে হবে এবং তাতে আমাদের মানসিক অবস্থা বা আনন্দটা কি পরিমাণ সেটারও ব্যক্ত করতে হবে। আর একই সঙ্গে আমাদের যে দীর্ঘ পথ চলা, এই পথ চলায় আমাদের মূল লক্ষ্যটা কি ছিল সেটাকেও আমাদের ব্যক্ত করতে হবে। আমাদের হঠাৎ করে আমাদের মনে হলো আসলে এই জায়গাটা নির্বাচনও করে দিয়েছেন আমাদের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ আজিজুল হক, যিনি একসময় চারুকলায় ছিলেন। প্রতি বছর তার সঙ্গে আলোচনা করি, আমরা নির্ধারণ করি, উনি ঠিক করে দেন। তো এবছর উনি ঠিক করে দিয়েছেন আনন্দ লোকে মঙ্গলার লোকে বিরাজ সত্য সুন্দর। আমাদের কাছে খুবই সাংঘাতিকভাবে মনে হয়েছে যেন আমাদের খুবই উপযুক্ত, যদিও আমরা প্রায় প্রতিটা অনুষ্ঠানে, চারুকলার অনুষ্ঠানে এই গানটা দিয়ে শুরু করি। এখানে আমাদের তো বুঝতেই পারছেন প্রথম সূর্যের আলোটায় আনন্দময়, আনন্দ লোকে মঙ্গলার লোকে বলা হচ্ছে, তো একই সঙ্গে বিরাজ সত্য সুন্দরও বলা হচ্ছে, যেটা আমরা গত 28 বছর ধরে এই কথাটাই বলছি। এবং আমার মনে হয় যতগুলো অনুষ্ঠান ছায়ানট থেকে শুরু করে, বা আমার তো ধারণা যে পৃথিবীর যত বড় বড় দার্শনিক বা মহামানবরা আছেন তারাই একটা জিনিসই বলে গেছেন, সত্য এবং সুন্দর বিরাজ করুক পৃথিবীতে। তো এইটা আমাদের খুব মিলে গেছে, আমরা এটাকেই সামনে প্রধান প্রতিপাদ্য করে আমরা নিয়ে এসেছি এবারে। আরেকটি বিষয় হচ্ছে যে একটি মৌলবাদী গোষ্ঠী, হেফাজতে ইসলাম যদি বলি, তারা মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা বলছে যে এটা ইসলাম বিরোধী ইত্যাদি ইত্যাদি, যেটা সবসময় তারা বলে আসে। আমাদের বাঙালির সব সংস্কৃতি তাদের কাছে মনে হয় ইসলাম বিরোধী। এবার তারা প্রকাশ্যে এসছে এবং একটা হুমকি হয়ে দেখা দিয়েছে। আসলে এটা আমার যেটা মনে হচ্ছে যে নিজেরাই আসলে অনিরাপদ বোধ করছেন। এই যখন মঙ্গল শোভাযাত্রা গোটা বিশ্বময় এত বড় একটা স্বীকৃতি পেয়ে গেল, এবং শুধু দেশে তো নয়, আপনি জানেন যে পশ্চিমবঙ্গে বিরাট করে আয়োজন হচ্ছে, তারা শোভাযাত্রা করছে এই মঙ্গল শোভাযাত্রা নাম দিয়ে। আমাদের বাইরের দেশগুলোতে যে বাঙালিরা থাকে তার প্রায় প্রত্যেক জায়গায় একটা উদ্যোগ নিয়েছে যে আমরা এবার শোভাযাত্রাটাকে মঙ্গল শোভাযাত্রা নাম দেব। ওদের খেয়াল করবেন যে ওরা কিন্তু এখন একটু ওদের পাল্টেছে, ওদের ধরনটা পাল্টেছে প্রতিবাদের। ওরা এখন শুধু মঙ্গল শব্দটার উপর অ্যাটাক করছে, এবং এটাকে তারা মেলাচ্ছে এইভাবে যে
এখানে যে সমস্ত মোটিভগুলো করা হয় সেগুলো নাকি পূজার উদ্দেশ্যে করা হয়, মঙ্গল নাকি সেগুলোর উপর মঙ্গল কামনা করা হয়। একজন খুব ভালো একটা উত্তর দিয়েছেন যে আসলে মঙ্গল শোভাযাত্রার অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে যুদ্ধ অপরাধীদের বা এই ধরনের অপশক্তিদেরকে বড় বড় তাদের গড়ন তৈরি করে সেগুলোকে জুতোর মালা পরিয়ে গলায় দড়ি ধরে টানা হয়। তো তাহলে কি করে মিলছে এই কথাটা যে যেগুলো তৈরি করা হয় সেগুলোর কাছে উপাসনা করি? তো উপাসনা তো বরং যারা ওই যুদ্ধ অপরাধীদের পক্ষের লোক, অ্যাকচুয়ালি পুরো প্রচারটা হচ্ছে তাদের। আমার মনে হয় কেন যেন যে আসলে বাংলাদেশ কিন্তু দুই ভাগেই বিভক্ত। এখানে ধর্ম নিয়ে কোনো বিভেদ নেই, এখানে বিভেদ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের, অসাম্প্রদায়িক রাজনীতি আর সংস্কৃতি আর সাম্প্রদায়িক রাজনীতির এবং এটা শুরু হয়েছে কি এখন সেই আব্দুল কাদের মধ্যযুগে তাকে বলতে হয়েছে যে যেসব বঙ্গের জন্মে বঙ্গ মানে আব্দুল হাকিম, হ্যাঁ, সেসব কাহার জন্ম নির্ণয়ন জানি, সেই সময় থেকে কিন্তু এটা চলছে। এটা বহুদিনের একটা লড়াই আমাদের, এবং সেই লড়াই অব্যাহত আছে। এবং এই যে যারা আমাদেরকে পরাধীন করে রাখতে চায়, কুপমণ্ডক করে রাখতে চায় এবং সাধারণ মানুষকে অন্ধকারে রেখে তাদের ধর্মকে ব্যবহার করে, অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে তারা সবকিছু হাসিল করতে চায়, এটা তাদেরই কাজ। আমাদের সাধারণ ধার্মিক লোক প্রচুর আসে এখানে, আমার পরিবারের অনেকে প্রচুর ধার্মিক, তারা তো কোনোদিনও তাদের মাথায় ঢোকেনি যে এইগুলো এইভাবে ইন্টারপ্রেট করা যায়। একজন বলেছে যে যারা এই সমস্ত সামান্য সাধারণ খেলনাকে একটা ভিন্ন ধর্মীয় একটা বলে বা সৃষ্টিকর্তার সাথে তুলনা করে উপস্থাপন করছে, এরাই তো প্রকৃতভাবে ধর্মবিরোধী কাজ করছে, এরাই তো সত্যি ধর্মের বড় শত্রু। তো এই প্রশ্নও কিন্তু এখন আসছে, আস্তে আস্তে ওদের খোলস আমার মনে হয় বেরিয়ে যাবে, এবং এরা যে আসলে দেশের কোনো মঙ্গল চায় না, মানবতার মঙ্গল চায় না, গোটা পৃথিবীকে একটা ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, এই রিয়ালাইজেশন কিন্তু এখন সব মানুষেরই হচ্ছে। ধন্যবাদ। লাইসা আহমেদ লিসা, আপনি বলছিলেন যে আপনারা এবার একটু বর্ধিত হবে আপনাদের অনুষ্ঠান 50 বছর পূর্তি উপলক্ষে, তো সেটি কি মানে মঙ্গল শোভাযাত্রার সাথে ক্ল্যাশ করবে কিনা, মানে একই দর্শক তো সেটাকে আপনারা কোনো সমন্বয় করে নিয়েছেন? সমন্বয় করাটার অসুবিধা যেটা হলো যে যদি দীর্ঘ করি, মানে আমাদেরটা ওইটা পালাগানটা তো অনেকটা সময় চলবে, তার মধ্যে আসলে শোভাযাত্রা হয়েও এসেও কিছুটা ধরতে পারবেন। পালাগানের পুরোটা হয়তো অনেকে পাবেন না, কিন্তু এছাড়া অন্য সময় করবারও তো আমাদের যেটুকু সময় একটা নিরাপত্তার ব্যাপার আছে, একটা সময়ের তো একটা ব্যাপার আছে। তো সব মিলিয়ে এইবারে হয়তো শোয়ারটা আপনাদেরটা তো শুরু হচ্ছে 9টায়, তো আমাদের পালাগানও কিছুটা দেখে যেতে পারবেন, শেষের অংশটুকু হয়তো কেউ পারবেন না। মানে পালাগানের স্বাদ যদি কেউ নিতে চান তাহলে সেটা নিয়ে আবার যেতে পারবেন, কিছুটা তো মানে আমার মনে হয় একটা জিনিস আমরা যদি খেয়াল করি, সেটা হচ্ছে শোভাযাত্রাতে কিন্তু প্রায় 1-1.5 ঘন্টা লাগে ঘুরে আসতে, সুতরাং শোভাযাত্রা মিস করবেন না কেউ, হয়তো শুরুটা পাবে না কিন্তু শেষটা হয়তো পাবে কেউ। আরেকটি বিষয় হচ্ছে যে পুলিশ বলছে, ডিএমপি যেটা বলেছে যে প্রত্যেক দর্শককে আর্চওয়ের মধ্য দিয়ে যেতে হবে নিরাপত্তার স্বার্থেই, এটা ঠিক আছে, বাট এই লক্ষ লক্ষ মানুষ যদি ওর ভিতরে, তো অনেক সময় লেগে যাওয়ার কথা না। আসলে যেটা হয় আমাদের যে মঞ্চ তার খুব কাছে মানে যে একটা জায়গা থাকে, একটা একটা গণ্ডি আছে, তো সেই গণ্ডিটার ভেতরে যারা আমরা শিল্পীরা এবং স্টেজে যারা থাকি, সেটা একটা মানে একটা সেফ জোন যদি ভাবেন, তারপরে অনেকটা অংশ উন্মুক্ত থাকে যেখানে সাধারণ মানে কার্ড যারা মানে কোনো কার্ড ছাড়া, পাস ছাড়া ঢুকবার থাকে, সেই জায়গাটা হয়তো ঢুকবার ওই পথগুলো দিয়েই হয়তো নিরাপত্তা তল্লাশিটা কিছুটা, কিন্তু যখন প্রবল স্রোত হবে তখন তো তাদের করবে না, শুধু ওই এলাকার কিছু নির্ধারিত জায়গায় ঢুকবার জন্য এটা করা হয়েছে। কিন্তু যেখানে বলছে যে সব প্রত্যেকটা দর্শককে, আমরা জানি না সবকিছু একটু খুব পরিষ্কার নয়, আমার মনে হয় একটু অপরিষ্কার রয়ে গেছে। আমি গোলাম কুদ্দুস আপনার কাছে এই বিষয়টাই আসবো, এই যে নিরাপত্তা, পুলিশ তো নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবেই, এবং আমরাও চাই যে হ্যাঁ এই পরিস্থিতি, দেশের এই পরিস্থিতিতে সবকিছুই নিরাপদ থাকুক, কিন্তু এই নিরাপত্তার নামে যদি এত কড়াকড়ি হয় যেটা আপনি বলছিলেন, যে তাহলে তো মানুষের সত্যিকারের উৎসবে মেতে ওঠার ব্যাপারটা অনেকটাই ব্যাহত হবে। পুলিশকে তো বরং দায়িত্ব নিতে হবে যে তারা এই নিরাপত্তার মধ্যেই যাতে মানুষ তার মতো করে অনুষ্ঠানগুলো করতে পারে, যেটা আপনি বলছিলেন। না, এটা আপনি ঠিকই বলেছেন। আসলে আমরা তো নিরাপত্তাও চাই, অনুষ্ঠানও চাই, এবং রাষ্ট্রের দায়িত্ব হলো আমার নিরাপত্তা দিবে এবং আমার অনুষ্ঠান যাতে আমি করতে পারি। এখন নিরাপত্তার জন্য যদি আমার অনুষ্ঠান সংকুচিত হয়ে যায়,
তাহলে এটা ঠিক হবে না, এটাতে ভুল বার্তাটি যাবে। কিন্তু যারা এগুলো বন্ধ করতে চায় তারা একভাবে হয়তো ভাববে যে হ্যাঁ আমাদের কারণে তো ওরাই অর্ধেক অনুষ্ঠান বন্ধ করে দিল। সুতরাং আমি মনে করি যে আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত সক্রিয় এবং সাম্প্রতিককালে জননিরাপত্তা বিধানের জন্য তারা নিজেরাও জীবন দিয়েছে এবং মানুষের আস্থাও আমাদের পুলিশ বাহিনী নিরাপত্তা বাহিনীর উপর আগের যে কোনো সময় চাইতে অনেক বেশি। কিন্তু আমরা আশা করবো এই যে আমি যে কথাটি বললাম যে আমরা সমৃদ্ধ সাংস্কৃতিক জোট কিন্তু আমরা কোনো অনুষ্ঠান, যেহেতু আমরা বিকেল বেলা থেকে রাত পর্যন্ত অনুষ্ঠান করি, আমাদের গত বছরও কোনো অনুষ্ঠান নেই, এই বছরও নেই, কিন্তু আমাদের দলগুলো সারাদিন করছে। যেমন ঢাকা শহরে দুইটা, ঋষিদের একটি অনুষ্ঠান, সুরের ধারের অনুষ্ঠান, বাহাদুর শাহ পার্কের অনুষ্ঠান, বিভিন্ন এগুলো হচ্ছে সব দিনের বেলায়। রাতের অনুষ্ঠান বা সন্ধ্যা থেকে আমি মনে করি পুলিশের একটি বিশেষ বিবেচনা তাদের করা উচিত যে ঢাকা শহরে হ্যাঁ আমি হয়তো 20টা জায়গায় নিরাপত্তা দিতে পারবো না, কিন্তু ঢাকা শহরে যদি কয়েকটি জোনকে ভাগ করে নেয়, যে সেন্ট্রালি একটা জায়গায় মিরপুর অঞ্চলে, দনিয়া বা যাত্রাবাড়ি অঞ্চলে, উত্তর অঞ্চলে আমি 3-4টি জায়গায় রাতে মানুষের নববর্ষ উদযাপনের জন্য আমি নিরাপত্তা দেব, তাহলে এটা সম্ভব। প্রত্যেকটা জেলা শহরে অন্তত 1-2 অনুষ্ঠান নিরাপত্তার জন্য দেওয়া সম্ভব। এবং এগুলো যদি আমি না দিই তাহলে এবার হয়তো 5টার মধ্যে সংকুচিত হয়ে গেল, এরপরে দেখা যায় পরের বার আপনার দুপুরের পরে আর কোনো অনুষ্ঠানই থাকবে না। কাজে এগুলো আমি মনে করি যে যথাযথভাবে তাদের আরো পুনর্মূল্যায়ন করা উচিত। যে আমরা শুধু আমি মুখে অনুষ্ঠান সংকুচিত হচ্ছে না হোক আমি চাই না এটা বলছি, আর কার্যত আমার অন্যরকম। একদিকে আমি বলছি যে নিরাপত্তার কোনো সংকট নেই সব, আবার আমি বলছি যে 5টার পরে কোনো অনুষ্ঠান করা যাবে না। এটা কিন্তু আমি বললেই হয় যে এই সংকট আছে দেশের পরিস্থিতির কারণে আমরা একটু আগাম ব্যবস্থা নিয়েছি। মানুষ আমরা তো সহযোগিতা করতে চাই। আরেকটা জিনিস হলো পুলিশ কখনো এই যে লক্ষ লক্ষ মানুষ আসবে সবাইকে কি নিরাপত্তা দেওয়া সম্ভব না। তারপরও নিরাপত্তা বাহিনী তার সর্বোচ্চ চেষ্টা করবে, আর মানুষকে সচেতন হতে হবে। প্রত্যেকটা মানুষ যদি নিজে একজন সচেতন মানুষ হিসেবে দায়িত্ব নেয়, এই যে যেমন ধরেন আমাদের নারীদের উপর যে সহিংসতা এর আগে ঘটেছে, এখন হচ্ছে না কোনো গত 2 বছর, কারণ মানুষ অনেক সচেতন। প্রত্যেকের হাতে করে একটা মোবাইল আছে এবং মোবাইলটি একটি ক্যামেরা। আমরা যদি প্রত্যেকে সচেতন থাকি ওই ধরনের দুর্বৃত্ত বখাটেপনা করবার সাহস যদি কেউ পাবে না, সুযোগই পাবে না। সুতরাং মানুষকে সচেতন করাই হলো মূল দায়িত্ব। আমি তো ঢাকাতে তবু হচ্ছে, আমি ঢাকার বাইরে প্রত্যেকটা প্রায় জেলা থেকে আমাদেরকে গত 1 সপ্তাহ ধরে টেলিফোন যে ভাই আমরা তো অনুষ্ঠান করতে পারছি না, আমরা তো ভোরবেলা ঢাকার মতো ছায়ানোর মতো করি না, গ্রামের লোক তো ভোরবেলা নিজের কাজ টাজ সারে, এর অনুষ্ঠান তো আসে পরে, সারাদিন মেলা হয়, বিকেলে অনুষ্ঠান, রাত ভর অনুষ্ঠান দেখবে সে প্রস্তুতি নিয়ে আছে, কিন্তু আমার কোনো অনুষ্ঠানই আমি বাইরে করতে পারছি না সন্ধ্যার পরে। আমার মনে হয় এই দিকগুলো সরকারকে গুরুত্ব সহকারে ভাবতে হবে। না হলে পয়লা বৈশাখ শুধুমাত্র কিছু কর্পোরেট হাউসের মানে বড় কয়েকটি অনুষ্ঠান ছাড়া আর অনেকে পাড়া মহল্লা হয়তো কিছু কর্পোরেট হাউসের অনুষ্ঠানে পরিণত হবে। বাঙালির মূল সেই চেতনার জায়গা থেকে আমি দূরে সরে যাব। কারণ আমার তো তরুণ প্রজন্মকে যদি শেকড়ের ফিরিয়ে নিতে চাই তাহলে অনেক বেশি করে অনুষ্ঠান আমাদের করতে হবে, এবং পয়লা বৈশাখ হলো তার একটি মোক্ষম সুযোগ। আমার সন্তান যাতে অন্তত কয়েকদিন একটা অনুষ্ঠানেও যায়, উপভোগ করে, তাহলে সে বুঝবে কোথায় তার শেকড়, কি তার কোত্থেকে সে এসেছে, তার পূর্বপুরুষ কোত্থেকে এলো, তার সংস্কৃতির শক্তিটা কত ঋদ্ধ, এই জিনিসগুলো তো তাকে আমাকে বুঝবার সুযোগ করে দিতে হবে। এবং এই পয়লা বৈশাখ, বসন্ত উৎসব, নবান্ন উৎসব, পৌষ মেলা, এগুলো হলো তার এক একটি অনুষঙ্গ, যেদিন আমি আমার তরুণদেরকে সেই জায়গাটি পরিচিত করিয়ে দেওয়ার একটা সুযোগ তৈরি হয়। আমি মনে করি যে এই সুযোগটি আমাদের হারানো উচিত নয়। এবং যেহেতু বর্তমান সরকার মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে এবং বাঙালির সংস্কৃতিকে তারা লালন করবার জন্য বদ্ধপরিকর, পয়লা বৈশাখকে অনেক প্রতিবন্ধকতার মধ্যে যখন পয়লা বৈশাখ করা যাবে না এই ধরনের চক্রান্ত চলছে, সেই সময় সরকার পয়লা বৈশাখকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিচ্ছে, বোনাস দিচ্ছে, প্রতিটা উপজেলা পর্যায়ে যাতে পয়লা বৈশাখ উদযাপন করতে পারে তার জন্য অর্থ বরাদ্দ করছে। যদিও শিক্ষা প্রতিষ্ঠানের এই ঘোষণাটাকে আমি মনে করি যে অপরিণামদর্শী সিদ্ধান্ত, কারণ স্কুলগুলোতে আপনি মঙ্গল শোভাযাত্রা, বৈশাখ উদযাপনের জন্য যে আইটেমগুলো দরকার, যে শিল্পী দরকার, সেগুলো পাবে কোথায়? কিন্তু সম্ভব না। তারপরও যদি 3 মাস 6 মাস আগে যদি সবাইকে নিয়ে বসতো, এই ধরনের একটা সার্কুলার দিত, তাহলে হয়তো কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এগুলি করা সম্ভব হতো। আমি মনে করি এর চাইতে বড় হলো যে আমাদের শিক্ষা পাঠ্যক্রমে আমার কোন প্রবন্ধ আছে কিনা যেটা আমার পয়লা বৈশাখকে নিয়ে লেখে, আমার চৈত্র সংক্রান্তি নিয়ে লেখে।
স্কুলগুলোতে সাংস্কৃতিক কর্মকাণ্ড আমি সেইভাবে হচ্ছে কিনা, যেটা শিক্ষা বাৎসরিক যে কর্মসূচি তার মধ্যে আমার বার্ষিক সাংস্কৃতিক উৎসব, সঙ্গীত প্রতিযোগিতা, নাট্য উৎসব, চারুকলা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আন্ত স্কুল প্রতিযোগিতা, এই ধরনগুলো হচ্ছে কিনা। যদি এগুলো আমি ব্যাপকতর করতে পারি তাহলে কিন্তু আমি এই যে পশ্চাৎপদ ধ্যান ধারণা, মৌলবাদী চিন্তা, যারা আমাদের বাঙালি জাতিসত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ধর্মের নামে হোক, ক্ষমতার লোভে হোক, তার বিরুদ্ধে তরুণদেরকে জাগিয়ে তুলবার জন্য শিক্ষার পাশাপাশি সংস্কৃতির একটি পুনর্জাগরণ দরকার। যে পুনর্জাগরণ আজকে আমাদের যেমন ঐতিহ্যবাহী ছায়ানট কাজ করছে, চারুকলা ইনস্টিটিউট কাজ করছে, বাংলাদেশে এরকম অসংখ্য বিভিন্ন গ্রামে গঞ্জে প্রতিষ্ঠান নিরলসভাবে স্বেচ্ছায় কাজগুলো করছে। রাষ্ট্রের দায়িত্ব হলো তাকে নিরাপদ করা, তাদেরকে সর্বোচ্চ ফ্যাসিলিটি দেওয়া, যাতে এই কাজটুকু আরো ব্যাপকতর হতে পারে। এর জন্য আমরা বলি যে এখানে অনুদানের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বিনিয়োগ করতে হবে। কারণ ধরেন দেখেন আজকে দেশের এই সশস্ত্র তৎপরতা, জঙ্গিবাদ প্রতিরোধের জন্য আমি হাজার হাজার কোটি টাকা খরচ করছি, কিন্তু আমার সন্তান যাতে এই জঙ্গিতে পরিণত না হয় তার জন্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য তার 10% যদি সরকার ব্যয় করে, আমার মনে হয় আর এই ধরনের কোন তরুণ এই অপকর্মে যাবে না। আমি জঙ্গি দমন, কিন্তু জঙ্গির কারখানা যাতে আর তৈরি না হয়, আমার সন্তান যাতে সেই কুপথে না যায়। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। চণ্ডীদাস কবে এ কথা বলেছে? সেই সত্যটা আমার সন্তান যাতে বিশ্বাস করে, ব্যক্তি জীবনে ধারণ করে, তার জন্য পড়ালেখার পাশাপাশি সংস্কৃতির একটি বড় জাগরণ আমাদের করতে হবে। ঢাকা সহ তৃণমূল পর্যায়ে এর কোনো বিকল্প নেই। অধ্যাপক নিসার হোসেন, গতকাল দৈনিক প্রথম আলোতে আমরা একটা নিউজ দেখেছি, একটা ছবিও দেখেছি যে যশোরে 1985 সালে চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউট নামে একটি সংগঠনের উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়েছিল। কালারফুল শোভাযাত্রা, অনেক ফেস্টুন টেস্টুন নিয়ে, মুখোশ টুকোশও ছিল কিছু, যেটাকে বলা হচ্ছে যে সেটাই কি আমাদের আজকের যে মঙ্গল শোভাযাত্রা সেটার আদি রূপ কিনা, বা সেখান থেকে উৎসারিত কিনা। এইটা বেশ ঘুরপাক খাচ্ছে প্রশ্নটা। এটা আসলে বলা যেতেই পারে। আপনি যদি একজন খুব ভালো বলেছেন, এটা আমি আদিস আবাবা থাকতেই এই প্রসঙ্গটা উঠেছিল। তিনি বলেছেন যে আসলে এখনকার যে মানুষ, সেই মানুষ আর যেখান থেকে মানুষের উৎস আমরা ধরব, সেই মানুষ কিন্তু এক নয়, কিন্তু ইতিহাস কিন্তু তাই। কারণ মঙ্গল শোভাযাত্রা, এই মঙ্গল নামটা থেকে শুরু করে যে উদ্দেশ্য হয়েছিল, ওই শোভাযাত্রার উদ্দেশ্যটা কিন্তু একই রকম ছিল না। কিন্তু এটা ঠিক যে ওই শোভাযাত্রাটাই মঙ্গল শোভাযাত্রা আয়োজনের অনুপ্রেরণা ছিল, বা একটা দৃষ্টান্ত ছিল যে আমরা বৈশাখ মাসে এই ধরনের একটা শোভাযাত্রা করতে পারি। এবং ওই শোভাযাত্রা যারা আয়োজন করেছিল তাদের একটা সম্পৃক্ততা ছিল। এরা সরাসরি হয়তো এই শোভাযাত্রাগুলো করেনি, করেছে 86-87 সালের যারা ভর্তি হয়েছিল তারা, আর ওরা ছিল আরো অনেক সিনিয়র। তবে ওদের সঙ্গে একটা যোগাযোগ এদের ছিল, এবং সেই যোগাযোগের সুবাদে কি ধরনের হবে না হবে তার একটা পরামর্শ তাদের কাছ থেকে পেয়েছিল। বা তারা যে শুধু 85 শুধু নয়, 85-86 সম্ভবত পরপর 2 বছর তারা করেছিল, এবং আমিও সেটা সম্বন্ধে জানতাম। আমি ওই পথে যাতায়াত করতাম এবং ওদের কাছে আমি আলোকচিত্রগুলো দেখি এবং ওদেরকে বলেছিলাম যে তোমরা এটাকে আরো বড় করে করতে পারো কিনা। তো ওদের সাথে যেটা মূল পার্থক্য ছিল যে ওরা কিন্তু ওই জিনিসটাকে ধরেও রাখতে পারেনি, এমনকি ওটা সব মানুষের মধ্যে ছড়িয়ে দিবে এমন জায়গাতেও কিছু দ্বিধাদ্বন্দ্ব ছিল, যেটা হাতছাড়া হয়ে যাবে কিনা, আসলে সবার কাছে যাবে কিনা, এই ধরনের কিছু দ্বিধাদ্বন্দ্ব ওদের মধ্যে ছিল। কিন্তু চারুকলায় যারা এটা করেছিল তারা শুরু থেকেই চেয়েছিল কিন্তু যেটা দেশের একটা সাংস্কৃতিক ঐতিহ্যে যেন পরিণত হয় এবং সবাই যেন অংশগ্রহণ করে। এবং সময়টাও কিন্তু ওই রকমই ছিল। এরশাদ বিরোধী আন্দোলনের সময় যখন সবাই একত্রিত হওয়ার চেষ্টা করছে এবং রাজনৈতিক দলগুলো বিশেষ করে এক হতে পারছে না, সেই সময় একটা প্ল্যাটফর্ম দরকার ছিল যেখানে সবাই আসবে। এবং এর যে পেছনে যারা ছিলেন, ওয়াহিদুল হক, ইমদাদ হোসেন, এদের যে ধারণাটা তারা দিয়েছিলেন যে মঙ্গল শোভাযাত্রা নামটা হোক, তার কারণটাই কিন্তু সেরকম ছিল যে রবীন্দ্রনাথের গানগুলো শোনেন, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক। হ্যাঁ, তো এই যে একটা কথা যে আমরা কিন্তু তখন তাই মনে করেছিলাম, বা তারাও তাই ভেবেছিল যে এই এরকম একটা প্রতীকী একটা দেয়া যায় কিনা, যে আমরা মঙ্গল কামনা করছি এবং অমঙ্গল দূর হয়ে যাক, এই বলে সবাইকে আমরা একটা প্ল্যাটফর্মে আনছি। সুতরাং চেতনাগত জায়গা থেকে, উদ্দেশ্যের জায়গা থেকে একেবারেই ভিন্ন। ওটা ছিল শুধু স্রেফ পয়লা নববর্ষে আমরা একটা আনন্দ করলাম, রাস্তায় মানুষকে কিছু আনন্দ দিলাম, কিন্তু এটা শুধু তাই। এই যে মঙ্গল শোভাযাত্রা চালু করার এর পরিধি এবং এর মানে উদ্দেশ্য অনেক গভীর, অনেক ব্যাপক। আমি একটু যুক্ত করতে চাই, কারণ আমার মনে আছে, আমি যদি স্মৃতি ভুল না করে থাকি, 88 সালে সর্বপ্রথম
চারুকলার ওটা অন্য শোভাযাত্রার জয়নুল উৎসবে, জয়নুলের হ্যাঁ। জন্মদিনে একটা শোভাযাত্রা করা শোভাযাত্রা হয়েছিল। হচ্ছে প্রথম, কিন্তু 89 সালে সর্বপ্রথম এটি হয় আনন্দের শোভাযাত্রা নিয়ে। তারপর বার চারুকলার দোতলায় এমদাদ ভাই প্রস্তাব করেছিল যে এটার নাম মঙ্গল শোভাযাত্রা করার জন্য। অ্যাকচুয়ালি দুজনেই, আমরা দুজনের নামই বলি। না, আমি যেমন আমার মনে আছে ওয়াহিদ ভাই যেমন 1400 সালের স্লোগানটা যে সেটা ওয়াহিদ ভাই দিয়েছিলেন, যে বিশ্বময়, কারণ ওটা আমার কাছে বইটা এখনো আছে 1000-এর জন্য কমিটি। তো এটার সাথে যুক্ত যেটা হয়েছিল চারুকলার এই উৎসবের আরেকটা বড় বৈশিষ্ট্য হলো শুধু মঙ্গল শোভাযাত্রা নয়, সেখানে 2 দিন ব্যাপী অনুষ্ঠান হতো। আগের দিন চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান, পরের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং এরপরে আবার চারুকলার ছাত্রদের তাদের একটা যাত্রা শুরু করলো পুকুরের মধ্যে, সেটাও এখনো হয়, যাত্রা অনুষ্ঠান। এবং এটির সাথে আমার মনে আছে আমরা প্রত্যক্ষভাবে তার সাথে যুক্ত ছিলাম। সংস্কৃতি কর্মীরা চারুকলার এই উৎসবকে মানে আরো রঙিন করবার জন্য। শুধু তাই না, কিন্তু আসলে ছেলেরা যখন প্রতিযোগিতা করলো এটা কিন্তু ঠিক চারুকলার অনুষ্ঠান হিসেবে ছিল না। এটা বৈশাখ না, আমি বলছি চারুকলার ছাত্রছাত্রী উদ্যোগ নিয়েছিল, কিন্তু চারুকলার যেমন এখনো পর্যন্ত আমি বলতে পারবো না যে এটা আমার প্রতিষ্ঠান এটাকে আয়োজন করে, এটা কিন্তু মূলত ছাত্রছাত্রীরাই করে। আমাদের একাডেমিক কোনো কিছুর মধ্যে কিন্তু এটাকে আমরা করি না। যেমন এখনো পর্যন্ত কিন্তু ছেলেপেলেরা দাবি করে যে ওই দিন আমাদের ক্লাসগুলো বন্ধ করে দেওয়া হোক, আমরা কিন্তু সেই পর্যায়ে যেতে পারিনি। এই যে কাজ করবার জন্য যে এখনো আগামীকালও কিন্তু আমাদের ক্লাস চলবে, তো সুতরাং ওইভাবে কিন্তু আমরা বলতে পারবো না যে এটা আমাদের অনুষদের একেবারে একটা ওইভাবে বাধা ধরা একটা অনুষ্ঠান। এটা ছাত্রদেরই উদ্যোগে তখনও শুরু হয়েছিল, এবং সেই সময়ে সবচেয়ে বড় সমস্যাটা ছিল যে এর ফান্ড আসবে কি করে, এর মধ্যে লোক সমাগমন হবে কি করে। তো সেই ক্ষেত্রে ওই সময় তো আপনারা জানেন যে সমৃদ্ধ সাংস্কৃতিক জোটের বিরাট ভূমিকা ছিল। ফয়েজ আহমেদের নেতৃত্বে সবাইকে একত্রিত করবার একটা ব্যাপার ছিল। চারুশিল্পী সংসদ ছিল, বাংলাদেশ চারুশিল্পী সংসদ। সেখানে আমাদের রফিকুন নবী, অধ্যাপক রফিকুন নবী, তিনি ছিলেন চারুশিল্পী সংসদের সভাপতি, এবং আমাদের যিনি পরিচালক ছিলেন তিনি এখন হয়তো অনেক সময় তিনি বলছেন যে আমি তখন পরিচালক ছিলাম, কিন্তু আসলে আমাদের প্রশাসনিক কোনো সাপোর্ট বা কোনো কিছু সেখানে ছিল না। এটা চারুশিল্পী সংসদ, জাস্ট চারুশিল্পী সংসদ হিসাবেই। অধ্যাপক রফিকুন নবী কিন্তু আমাদের চারুকলা অনুষদের শিক্ষক ছিলেন, কিন্তু সেইভাবে কিন্তু উনি আসেন, উনি এসেছেন চারুশিল্পী সংসদের সভাপতি হিসেবে। এবং তাদের যদি সাপোর্টটা না নেওয়া হতো তাহলে এরা ফান্ডও পেত না কোথাও, এবং মানুষও কিন্তু সেইভাবে আনতে পারত না, কারো কাছে গ্রহণযোগ্যতা। আপনার মনে আছে সেই উৎসবটাকে আইটেম গুলাকে নেওয়ার জন্য, এবং উৎসবকে আমার মনে আছে আমরা বিষাদ সিন্ধু নাটক করেছি 90 সালে। বিষাদ সিন্ধু নাটকে তখন সব নাটকের দল কর্মীরা কিন্তু ওই শোভাযাত্রায়। ধন্যবাদ গোলাম কুদ্দুস। আমি একটু, আমাদের সময় শেষ প্রায়, আমাদের একটু লাইসা আহমেদ জিসার কাছে যাব। আমরা দেখেছি 2001 সালের সেই বর্বরোচিত হামলার পরে সবাই আশঙ্কা করেছিল যে হয়তো পরের বছর লোক কম হবে, পরের বছর অনেক আরো বেশি লোক হয়েছে। তো এইবারও আমরা কি আশা করতে পারি? হ্যাঁ, যে আমি খুবই আশাবাদী মানুষ সেই অর্থে যে যত যাই হোক, এত বছর ধরে যে আমাদের ভেতরে যে একটি চেতনা জাগ্রত আছে, সারা বছর কে কি করি না করি, অন্তত একটি দিন এই তরুণ প্রজন্ম হোক এবং যারা আগের অগ্রজ যারা, সকলের ভেতরে কিন্তু একটি চেতনা আছে। আমার মনে হয় যতই জঙ্গিবাদের কথা বলি, যাই বলি, সকালবেলা পয়লা বৈশাখের দিন রমনার বটমূলে গিয়ে গান শুনবো না, বা দিনটা শুরু করব না, বছরটা শুরু করব না, এটা আমার মনে হয় না যে এখানে খুব যতই আমরা বাধা দিতে চাই, যতই বাধা থাকুক, আমার মনে হয় প্রাণের তাগিদ থেকেই সকলে আসেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা আশা করি এবার নিশ্চয়ই মানুষ আবারও উৎসবে মেতে উঠবে, এবং এবারের পহেলা বৈশাখ নিশ্চয়ই আমাদের অন্যান্য বারের সকল উৎসবকে ছাড়িয়ে যাবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং দর্শকদের নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।